আজকের ভিডিওতে আমরা কেমিস্ট্রি অফ গ্রুপ 1 এলিমেন্টস পড়ব। তো আমাদের 11-এর সেমিস্টার 1-এর বাকি সিলেবাস, থিওরি সিলেবাস কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র আমাদের কেমিস্ট্রি অফ গ্রুপ 1 এবং গ্রুপ 2 এলিমেন্টস পড়লে কিন্তু আমাদের থিওরি সিলেবাসটা কিন্তু কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তাই তো? তো দেখো, গ্রুপ ওয়ান যেসব এলিমেন্টস গুলো আছে সেই এলিমেন্টস গুলোর মধ্যে কারা কারা আছে। তো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম এরা আছে। এখন যদি লিথিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক আমরা জানি যে লিথিয়ামের পরমাণুর ক্রমাঙ্ক 3, তাহলে বাকি প্রত্যেকটা এলিমেন্টের দেখো পরমাণুর ক্রমাঙ্কগুলো আমাদের কিন্তু মাথায় থাকবে। তো লিথিয়াম থেকে সোডিয়াম এই ডিফারেন্সটা হচ্ছে 8, আবার সোডিয়াম থেকে পটাশিয়াম ডিফারেন্সটা হচ্ছে 8। এবং এই যে ব্যাপারটা, প্রত্যেকটা ডাউন দ্য গ্রুপ যেসব এলিমেন্টস গুলো আছে শ্রেণী বরাবর নিচে আসলে তাদের মধ্যে পরমাণু ক্রমাঙ্কের মধ্যে ডিফারেন্স কিন্তু সেম। তাহলে 8 8 18 18 আর হচ্ছে 32, ঠিক আছে? 8 8 18 18 আর 32। তার মানে আমি যদি লিথিয়ামের পরমাণুর ক্রমাঙ্কটা জানি, তাহলে আমরা কিন্তু সোডিয়াম, পটাশিয়াম এবার পরস্পর পারমাণুর ক্রমাঙ্কগুলো কিন্তু আমরা বের করতে পারবো, ঠিক আছে? এবার পরমাণুর ক্রমাঙ্ক জানলে ইলেকট্রন বিন্যাস আমরা আব্বাও নীতি অনুসারে জানবো। তো এগুলো দেখো, আমরা যখন পরমাণুর গঠন চ্যাপ্টারটা পড়ছিলাম ওখানে কিন্তু আমরা এগুলো কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, ইলেকট্রনিক বিন্যাস বলো বা অ্যাটম গুলো সম্পর্কে, এছাড়া পর্যায় সারণী আমাদের পুরো কমপ্লিট করানো আছে। তো তোমরা ভিডিওটা দেখবে, ঠিক আছে? দেখলে এই গ্রুপ 1 কেমিস্ট্রি পড়তে কোনো আর প্রবলেম হবে না, ইজিলি এটা সবগুলো বোঝা যাবে, ঠিক আছে? তো লিথিয়াম এর ইলেকট্রনিক কনফিগারেশন 3 হলে কি হবে, 1s তারপর 2s। তো 1s2, তারপরে একটা পড়ে আছে সেটা 2s এ চলে যাবে। ঠিক একইভাবে এদের ইলেকট্রনিক কনফিগারেশন গুলো হচ্ছে লেখা আছে। দেখো ইলেকট্রনিক কনফিগারেশন কেমন ভাবে হচ্ছে, 1s2 এটা কার ইলেকট্রনিক কনফিগারেশন, এটা মানে হিলিয়াম। কেন? কারণ হিলিয়াম মানে এর পারমাণবিক সংখ্যা কত, 2। তাহলে 2 মানে 1s2। তাহলে এখান থেকে এটা হচ্ছে এই 1s2, এটা এই জায়গায় আমরা কি লিখতে পারি, হিলিয়াম লিখতে পারি। তাহলে হিলিয়াম 2s1, এটা হচ্ছে লিথিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন। সিমিলারলি যখন আমরা সোডিয়ামের কনফিগারেশনটা লিখবো তখন এখান থেকে এই পর্যন্ত দেখো 1s2 2s2 2p6, এটা হচ্ছে আমাদের নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে নিয়নের পরে কে আসে, 3s1। পার্থক্যটা বুঝবে। দেখো প্রত্যেকটা যে আমি কনফিগারেশন গুলো আঁকবো মানে লিখবো, প্রত্যেকটা শেষে দেখো এখানে 2s অরবিটাল আছে, এর পরের যে এলিমেন্টটা আছে এখানে 3s, তাহলে এরপরে যেটা আসবে তার 4s এ শেষ হবে। তাহলে হিলিয়াম, নিয়ন, তারপরে দেখো আর্গন। কেন আর্গন হলো, এই আর্গনের হচ্ছে 18, এর হচ্ছে 10, হিলিয়ামের হচ্ছে 2, এদের হচ্ছে পরমাণুর ক্রমাঙ্ক, তাই তো? তাহলে 10-এর পর 3s এ একটা ইলেকট্রন আসছে এবং কমপ্লিট হয়ে যাচ্ছে এটা। সিমিলারলি যখন আমি পটাশিয়ামের কেসটা দেখছি, পটাশিয়ামের কেসে কি হচ্ছে, এই দেখো 2 আর 2 4, 6 আর 4 10 আর 2 12 আর 6 18, তাহলে 18 পর্যন্ত হচ্ছে আর্গন, তারপরে 4s1। তাহলে এখানে দুটো জিনিস দেখার, একটা হচ্ছে এই যে পরস্পর যে ইনার্ট কনফিগারেশন, এই যে গ্রুপ 18 এরা আছে, ইনার্ট এলিমেন্ট গুলো, নিষ্ক্রিয় সব মৌলগুলো, তাহলে গ্রুপ 18 এরাও কিন্তু পরস্পর আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন। এটা হচ্ছে যেমন এটা কত 37, তার মানে 36 পর্যন্ত আসবে। 36 হচ্ছে ক্রিপ্টন, তারপরে দেখো এটা 4 এসছে, তাহলে এটা 5s1। তাহলে আমরা যদি লিথিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন জানি, তাহলে কিন্তু আমরা পুরোটার বাহ্যিক কক্ষের যে ইলেকট্রনিক বিন্যাস বা বহিস্থ কক্ষের যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটা কিন্তু আমরা ইজিলি লিখতে পারবো। তাহলে এটা 55, তাহলে 54 পর্যন্ত হচ্ছে জেননের হচ্ছে 54, তারপর 5 মানে এটা 6s1, এই যে 6s1। সিমিলারলি এটা হচ্ছে 7s1, তাহলে রেডন কি হবে, 7s1, তাই তো? তাহলে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন গুলো কিন্তু দেখে নিলাম এবং এটাও বুঝলাম যে ডাউন দা গ্রুপ কি হচ্ছে, একটা করে নিউ শেল যোগ হচ্ছে। এটা 2s এর লাস্ট ইলেকট্রনটা 2s অরবিটালে ছিল, এরও শেষ কক্ষে একটা ইলেকট্রন আছে, বাট প্রবলেম হচ্ছে ইলেকট্রনটা কোন অরবিটালে আছে,
3s 3 যেটা 2 ছিল 2s অরবিটাল, এটা 3s হয়ে যাচ্ছে, সিমিলারলি 4s, এবং এরকম ভাবে কিন্তু এটা বাড়তে থাকছে। ঠিক আছে, তাহলে আমরা যে কোনো এলিমেন্টের কিন্তু যদি আমরা এলিমেন্টগুলো জানি যে কোন গ্রুপে এবং কার পরে আছে, তাহলে তার আগের কনফিগারেশন জানলে মোটামুটি আমরা কিন্তু তার ইলেকট্রনিক বিন্যাস কিন্তু লিখতে পারবো, তাই তো? তাহলে আমরা পড়লাম যে গ্রুপ 1 এলিমেন্টস কারা কারা, এবং তাদের আমরা হালকা যে ইলেকট্রনিক কনফিগারেশন কেমন হবে সেটা আমরা জানলাম। তো এবারে দেখো, এই যে ক্ষার ধাতুর মধ্যে যেসবগুলো আমরা পেয়েছি, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, তো এরা প্রকৃতিতে এদের আমরা কেমন মাত্রায় পাই আমরা, ঠিক আছে? তো ক্ষার ধাতুগুলো অধিক সক্রিয়। কেন সক্রিয়? কারণ ক্ষার ধাতুগুলো দেখো প্রত্যেকটা যখন কনফিগারেশন আমরা এঁকেছি, তাহলে এখানে ছিল একটা ইনার্ট গ্যাস, আর বাইরের কক্ষে হচ্ছে NS1, মানে লাস্টে এস অরবিটালে একটা করে কি আছে, এস অরবিটালে হচ্ছে একটা করে ইলেকট্রন আছে, তাই তো পড়েছি আমরা। তো এস অরবিটালে একটা ইলেকট্রন মানে কি? এই ইলেকট্রনটা যদি কোনোভাবে এই এলিমেন্টস গুলো বের করে দিতে পারে, এখান থেকে ইলেকট্রনটা যদি রিলিজ করে দিতে পারে, তাহলে এটা একটা কি হবে, ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে ইলেকট্রনিক কনফিগারেশন পাবে। ওই জন্য এইসব বিক্রিয়া করার জন্য এরা সবসময় চায় যে যে কোনো এলিমেন্টের সঙ্গে সহজে এরা রিয়াকশন করতে চায়। ওই জন্য ক্ষার ধাতুগুলোকে কি বলা হয়েছে, অত্যাধিক সক্রিয়। ক্ষার ধাতুগুলোকে কি বলা হয়েছে, অত্যাধিক সক্রিয় কিন্তু বলা হয়েছে। দেখো প্রকৃতিতে এদের এবার এতটাই সক্রিয় যে তুমি যদি শুধু লিথিয়াম বা শুধু খুঁজতে যাও যে শুধু একটা লিথিয়াম আমার মৌল দরকার, তাহলে প্রকৃতিতে এদের মুক্ত অবস্থায় কিন্তু আমরা পাবো না। কেন পাবো না? কারণ এরা কি অতিরিক্ত সক্রিয়, যে কোনো কেমিক্যালের সঙ্গে বা যে কোনো জিনিসের সঙ্গে এরা সহজেই কি করে যায়, রিয়াক্ট করে যায়। ঠিক আছে, এরা যুক্ত অবস্থায় হ্যালাইডের অক্সাইড, হ্যালাইড, সিলিকেট, বোরেট, নাইট্রেট এদের সঙ্গে ইজিলি কি করে যায়, রিয়াকশন কিন্তু করে যায়। এখন ভূপৃষ্ঠে প্রাচুর্যের দিক থেকে বিচার করলে লিথিয়াম 35তম স্থানে অবস্থান করে। মানে ভূপৃষ্ঠে লিথিয়ামের যে প্রাচুর্যতা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 35তম স্থানে অবস্থান করছে। এবং লিথিয়ামকে আমরা মেনলি লিথিয়াম পাই কি রূপে, সিলিকেট লবণ রূপে। ঠিক আছে, যেমন স্পডুমিন দেখো SiO3 মানে সিলিকেট, SiO3 মানে কি, সিলিকেট। ঠিক আছে, তো সিলিকেট রূপে দেখো এই হচ্ছে স্পডুমিনের সঙ্গে লিথিয়াম, অ্যালুমিনিয়াম, SiO3 সিমিলারলি লিথিয়ামের আর একটা আমরা যেটা পাই লিথিয়াম সিলিকেট রূপে, সেটা হচ্ছে লিপিডোলাইট। তারও কেমিক্যাল কনফিগারেশন এখানে দেওয়া আছে, কেমিক্যাল ফর্মুলা এখানে দেওয়া আছে, লিথিয়াম 2Al2, সিলিকেট একটা, আর FOH2। তাহলে আমরা দেখলাম যে লিথিয়াম আমরা ভূপৃষ্ঠে প্রাচুর্যের দিক থেকে আমরা 35তম স্থানে লিথিয়ামের অবস্থান দেখছি। ভূপৃষ্ঠে প্রাচুর্যের দিক থেকে সোডিয়াম, লিথিয়ামের পর সোডিয়াম এবং পটাশিয়ামের ব্যাপার। এখন সোডিয়াম পাওয়া যাচ্ছে 7তম স্থানে, আর পটাশিয়াম পাওয়া যাচ্ছে 8ম। ভূপৃষ্ঠের জলে প্রচুর পরিমাণে কিভাবে পাই, আমাদের যে ভূপৃষ্ঠে সমুদ্রের জল আছে, যেটা ভূপৃষ্ঠে আমাদের যে সমুদ্রের জল আছে, মেনলি সমুদ্রের জলে প্রচুর পরিমাণে NaCl এবং KCl কিন্তু বর্তমান থাকে। ঠিক আছে, সোডিয়ামের সব থেকে বড় উৎস কি, আমাদের রক সল্ট বা টেবিল সল্ট NaCl, যেটা আমরা খাই, খাদ্য লবণ। এছাড়া আরো সোডিয়ামের কিছু খাদ্য লবণ ছাড়া সোডিয়ামের কিছু গুরুত্বপূর্ণ খনিজ আছে, যেমন বোরাক্সকে আমরা সোহাগা বলি। এর কেমিক্যাল ফর্মুলাটা মনে রাখবে, Na2B4O7, এবং 10 অণু জল এখানে থাকে। স্ট্রোনা, চিলি সলফিটার, NaNO3। ঠিক আছে, তাহলে আমরা ক্ষার ধাতুর প্রকৃতিতে আমাদের কিছু অবস্থান দেখলাম, এবং তাদের কিছু কেমন ভাবে তারা পাওয়া যায় খনিজ রূপে সেটা আমরা দেখলাম। ঠিক আছে, দেখো পটাশিয়ামকে মূলত পাওয়া যায় সিলভাটাইট মানে KCl, কার্নালাইট, ফেলসপার। এদের কেমিক্যাল ফর্মুলা গুলো এখানে দেওয়া আছে, এগুলো দেখে নেবে। সিলভিনাইট, ঠিক আছে, সিলভিনাইট কাকে বলে, KCl এবং NaCl কে একত্রে বলা হয় কি, সিলভিনাইট। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ক্ষার ধাতুগুলো বিভিন্ন পারমাণবিক ও ভৌত ধর্মের প্রবণতা এবং তাদের ব্যাখ্যাগুলো আমরা করব। দেখো, এটা যদি তোমরা পর্যায় সারণী চ্যাপ্টারটা, ওই দুটো ভিডিওই পুরো পর্যায় সারণীর 2 বা 3টে ভিডিওতে পর্যায় সারণী পুরো কমপ্লিট করা হয়েছে। সেখানে সমস্ত পর্যায়গত ধর্ম সম্পর্কেও আমরা পড়েছি। তো তোমরা যদি ওই ভিডিওগুলো একবার দেখে আসো, তাহলে এটা বুঝতে আর কোনোরূপ অসুবিধা থাকবে না। তাও আমি একবার বলে দিচ্ছি। দেখো,
প্রথমে আমরা দেখবো যে গ্রুপ ওয়ান যেসব এলিমেন্টস গুলো আছে, আমরা কি দেখবো, গ্রুপ ওয়ান এলিমেন্টস গুলোর, গ্রুপ ওয়ানে যেসব এলিমেন্টস গুলো আছে সেই সব এলিমেন্টস গুলোর পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ। তো গ্রুপ ওয়ান এলিমেন্টস কারা আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরা আছে, তাই তো। এখন আমরা কি জানি যে পারমাণবিক ব্যাসার্ধ কি হতো, পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে কি হতো, বাম থেকে ডান দিকে আয়নীয় ব্যাসার্ধ আর কমে যেত, এবং উপর থেকে নিচে ডাউন দা গ্রুপ, উপর থেকে নিচে ডাউন দা গ্রুপ আর কি হতো, বেড়ে যেত। ঠিক আছে, ডাউন দা গ্রুপ আর কি হতো, বেড়ে যেত। তো এটা কেন হতো, কারণ বাম থেকে ডান দিকে মানে দেখা যাচ্ছে আমি কার্বন থেকে নাইট্রোজেন থেকে অক্সিজেনে যাচ্ছি, সেখান থেকে ফ্লুরিনে যাচ্ছে, কি হচ্ছে, এদের পারমাণবিক সংখ্যা এক এক করে বাড়ছে, কার্বনের 6, নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8, ফ্লুরিনের 9। এখন এক এক করে যদি বাড়ে তাহলে এদের কি বলছিলাম, যে নিউক্লিয়াসে ধনাত্মক আধান, কার্যকারী যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, কার্যকারী ধনাত্মক নিউক্লিয়াসের আধান এদের বাম থেকে ডান দিকে ক্রমশ বৃদ্ধি পেত। ওই জন্য বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো থাকতো, ইলেকট্রনগুলোকে কি করতো, নিজের দিকে নিউক্লিয়াস টানতো। তাহলে বাইরের কক্ষের ইলেকট্রনগুলোকে যদি নিজের দিকে টানতে থাকে তাহলে আকার কি হবে, আকার ক্রমশ ছোট হয়ে যেতে থাকবে। ওই জন্য কি হয়, বাম দিক থেকে ডান দিকে আকার ক্রমশ কমে যায় এবং ওপর থেকে নিচে কি হয়, নিউ শেল অ্যাড হয়। এক্ষুনি আমরা দেখেছি লিথিয়াম 2s এ একটা, লিথিয়ামের ক্ষেত্রে 2s এ একটা ইলেকট্রন ছিল, সোডিয়ামের ক্ষেত্রে 3s। তাহলে এখান থেকে দেখো লিথিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা 3, সোডিয়ামের 11। তাহলে উপর থেকে নিচে আসলে কি হচ্ছে, পারমাণবিক সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং প্রোটনের সাথে সাথে ইলেকট্রনও প্রচুর পরিমাণ বাড়ছে। ওই জন্য এখানে রিপালশনের কারণে কি হয়, উপর থেকে নিচে আকার কি হয়, বেশি হয়। এখন তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করো যে গ্রুপ ওয়ান পর্যায় সারণীর একেবারে প্রথমেই আছে গ্রুপ ওয়ান, তারপরে গ্রুপ টু, গ্রুপ থ্রি, গ্রুপ 13, গ্রুপ 14, 15 এরকম ভাবে দেওয়া আছে। ঠিক আছে, তো তাহলে গ্রুপ ওয়ান মানে বাম দিক থেকে ডান দিকে গেলে আমরা কি দেখছি, ব্যাসার্ধ ক্রমশ কি হয়, কমে যায়। তাহলে গ্রুপ ওয়ানের সাধারণত যদি গ্রুপ ওয়ানের অন্য গ্রুপগুলোর সঙ্গে বিচার করো তাহলে গ্রুপ ওয়ানের যেসব এলিমেন্টস গুলো এরা কি হয়, আকারে কিছুটা হলেও গ্রুপ টু থেকে, যদিও যদি তুমি গ্রুপ ওয়ান এবং গ্রুপ ওয়ান ও গ্রুপ টুর আকার বিচার করো যে এদের হচ্ছে আকার কার বেশি হবে, গ্রুপ ওয়ান না গ্রুপ টু এলিমেন্টস এর, তাহলে উত্তর কি হবে, আকার বড় হবে গ্রুপ ওয়ান এলিমেন্টস এর। কারণ গ্রুপ ওয়ান এর কি হয়, বাম দিক থেকে ডান দিকে গেলে আমরা জানি কি হয়, আকার ক্রমশ হ্রাস পায়, তাই তো। তাহলে এটা আমরা দেখলাম। এখন তাহলে কি হচ্ছে, পারমাণবিক আয়নীয় ব্যাসার্ধের কি পরিবর্তন হচ্ছে, তাহলে গ্রুপ ওয়ানের চেয়ে ওপর থেকে যখন নিচে আসছি, মানে লিথিয়াম থেকে সোডিয়াম থেকে পটাশিয়াম থেকে রুবিডিয়াম থেকে সিজিয়াম, তাহলে আকার ক্রমশ কি হচ্ছে, ক্রমশ আকার কিন্তু বাড়তে থাকছে। কেন, কারণ আমরা ওপর থেকে ডাউন দা গ্রুপ যাচ্ছি, তাই তো। তাহলে আমাদের আয়নীয় রেডিয়াস বা ব্যাসার্ধ ক্রমান্বয়ে কিন্তু কি হচ্ছে, ক্রমান্বয়ে কিন্তু বাড়ছে। আর যদি তুমি গ্রুপ ওয়ান আর গ্রুপ টুর মধ্যে বিচার করো, এটা আমরা পরে আবার এখানে ফিরবো, তাহলে কি হচ্ছে, গ্রুপ ওয়ানের আকারটা অপেক্ষাকৃত বেশি গ্রুপ টু এলিমেন্টস গুলোর ক্ষেত্রে। তো এটা আমরা দেখলাম, ঠিক আছে। এখন আমরা পড়বো নেক্সট ধর্ম যেটা, সেটা হচ্ছে কি আয়ন এনথালপি, ভেরি ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা দেখি একটু যে আয়ন এনথালপি বলতে আমরা কি বুঝি। আয়ন এনথালপি মানে দেখা যাচ্ছে একটা ধাতু এম এ গ্যাসিয়াস অবস্থায় ভূমিস্তরে আছে, ঠিক আছে। এর বাইরের কক্ষ থেকে আমি একটা ইলেকট্রন বের করে দিতে চাই, একটা ইলেকট্রন বাইরের কক্ষ থেকে আমি বের করে দিতে চাই, তাহলে ইলেকট্রনের কি হবে, এম এর যদি যা ইলেকট্রন আছে একটা ইলেকট্রন বের করলে ইলেকট্রনের ঘাটতি হবে, তাহলে ঘাটতি হলে তাকে আমরা কি দিয়ে দেখাবো, প্লাস দিয়ে দেখাবো। ঘাটতি হলে আমরা পজিটিভ দিয়ে দেখাবো প্লাস, আর যদি বাড়তি হয় তাহলে আমরা কি দিয়ে দেখাবো, মাইনাস দিয়ে দেখাবো, তাই তো। তাহলে এও গ্যাসিয়াস অবস্থায় আছে, তাহলে কি হচ্ছে, এম গ্যাসিয়াস, এর বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রন মুক্ত করতে আমাদের যে পরিমাণ শক্তি দিতে হবে, যে পরিমাণ আই বলতে আয়োনাইজেশন এনার্জির কথা আমরা বলি, তাহলে কোনো পরমাণুর ভূমিস্তর অবস্থায়, সে গ্যাসীয় অবস্থায় আছে, তার বাইরের কক্ষ থেকে সবচেয়ে লুজলি বাউন্ড, যেটা হচ্ছে একদম হালকাভাবে আবদ্ধ ইলেকট্রনটাকে আমরা বের করে দিতে চাই। এই বের করতে আমাদের যে পরিমাণ শক্তি দিতে হবে সেই পরিমাণ শক্তিকে আমরা কি বলবো, আয়ন এনথালপি বা আয়নাইজেশন এনার্জি। তো দেখো গ্রুপ ওয়ান যে এলিমেন্টস গুলো আছে আমরা দেখেছি অলরেডি পর্যায় সারণীতে, বাম থেকে ডান দিকে কি হয়, আই ক্রমশ আয়নাইজেশন এনার্জি ক্রমশ বাড়ে এবং উপর থেকে নিচে
উপর থেকে নিচে আই ক্রমশ কমে। কেন কমে উপর থেকে নিচে আই? কারণ উপর থেকে নিচে কি হয়, উপর থেকে নিচে ওই যে বললাম ওই রেডিয়াসের সঙ্গে সম্পর্ক, রেডিয়াস ওপর থেকে নিচে কি হচ্ছিল, বাড়ছিল, মানে নিউক্লিয়াসের ইলেকট্রনগুলো, নিউক্লিয়াসের যে প্রোটনগুলো বাইরের কক্ষের ইলেকট্রনগুলোকে নিজের দিকে সহজে আকর্ষণ করতে পারছিল না, তাই তো? আকার যেহেতু বেড়ে যাচ্ছিল, তাহলে ইলেকট্রন কি হবে, যদি দেখো ভালো করে দেখো, এই যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস এই ইলেকট্রনগুলোকে সহজে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারছে না, তাহলে ইলেকট্রনগুলো এখানে নিউক্লিয়াসের দিকে অতটাও আকৃষ্ট নেই, তাহলে এখান থেকে ইলেকট্রন তুমি বের করবে, তাহলে ইজিলি বের করতে পারবে। কিন্তু বাম থেকে ডান দিকে কেন আয়নাইজেশন এনার্জি বাড়ছিল? দেখো এখানে কিছু ব্যতিক্রম ফ্যাক্টর আছে, সেগুলো আমরা পর্যায় সারণীতে অলরেডি এক্সপ্লেন করেছি, তোমরা একটু পারলে পর্যায় সারণী অবশ্যই এই লেকচারের আগে দেখে নেবে। তো বাম থেকে ডান দিকে কি হয়, দেখো বাম থেকে ডান দিকে কি হচ্ছিল, যে নিউক্লিয়াস বাইরের কক্ষের ইলেকট্রনগুলোকে স্ট্রংলি নিজের দিকে টানছিল। এখন যদি ইলেকট্রনকে নিউক্লিয়াস টেনে রাখে, তাহলে তুমি যদি সেই ইলেকট্রনকে বের করতে চাও, তাহলে এনার্জি কি করতে হবে, ক্রমশ এনার্জি বেশি বেশি দিতে হবে, ওই জন্য বাম থেকে ডান দিকে আই বাড়ছিল। তো তাহলে এটা আমরা বুঝলাম যে উপর থেকে নিচে, উপর থেকে নিচে কি হবে, আয়নাইজেশন এনার্জি ক্রমশ কমবে। তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, আয়নাইজেশন এনার্জি লিথিয়ামের সব থেকে বেশি। কেন লিথিয়ামের সব থেকে বেশি যদি বলো, তাহলে লিথিয়ামের আকার যদি এরকম হয়, সোডিয়ামের আকার এরকম, তারপর আকার ক্রমশ বাড়তেই থাকছে। তো লিথিয়ামের যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে কি কার্যকরী ধনাত্মক আধান, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা বেশি, তাহলে বাইরের কক্ষের ইলেকট্রনগুলোকে লিথিয়াম নিজের দিকে, আর আকারে ছোট, আকারে ছোট হওয়ায় কি হচ্ছে, লিথিয়াম আকারে ছোট, ওই জন্য নিউক্লিয়াস কি করছে, বাইরের কক্ষে যে ইলেকট্রন আছে, বাইরের কক্ষে লিথিয়ামের একটা ইলেকট্রন আছে, বাইরের কক্ষে লিথিয়াম বলো বা সোডিয়াম বলো, যাই বলো, এখানে প্রত্যেকটারই বাইরের কক্ষে একটা করে ইলেকট্রন আছে, সেটা আমি পরে বলছি। তাহলে এই যে বাইরের কক্ষের ইলেকট্রনটাকে নিজের দিকে যে পরিমাণ শক্তিতে টানছে, সেই শক্তিটা হচ্ছে সোডিয়ামের থেকে অপেক্ষাকৃত, সোডিয়ামের আকারটা এর থেকে কিছু না হলেও হালকা বড়, তাহলে এই নিউক্লিয়াসকে স্ট্রংলি টেনে রেখেছে লিথিয়াম। তাহলে তোমার আয়নাইজেশন এনার্জি মানে কি, যে এখান থেকে বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রন তোমার বের করতে হবে, করতে যতটা এনার্জি লাগবে, তাহলে টেনে রেখেছে, মানে এখান থেকে তুমি বের করতে গেলে কি হবে, তোমার একটু বেশি এনার্জি দিতে হবে, ওই জন্য কিন্তু লিথিয়ামের কি হচ্ছে, আইর অর্ডার, এটা হচ্ছে আইর অর্ডার, মানে আয়নাইজেশন এনার্জির ক্রম, আইর অর্ডার লিথিয়ামের ক্ষেত্রে কিন্তু বেশি, তারপরে সোডিয়াম, তারপর পটাশিয়াম, তারপর রুবিডিয়াম, শেষে হচ্ছে সিজিয়াম। ঠিক আছে, তাহলে আমরা আয়ন এনথালপির ব্যাপারটা কিন্তু আমরা বুঝলাম, তাই তো? আচ্ছা, যদি তাহলে গ্রুপ 1 গ্রুপ 2 এর মধ্যে বিচার হতো, গ্রুপ 1 থেকে গ্রুপ 2, তাহলে গ্রুপ 1 গ্রুপ 2 তে কি হতো, দেখো এটা একটু আমাদের দেখে নিতে হবে গ্রুপ 1 গ্রুপ 2 কেসটা। তো আমি একটু ইরেজ করছি ব্যাপারটা, দেখো গ্রুপ 1 আর গ্রুপ 2 যদি তুমি আয়নাইজেশন এনার্জি বিচার করো, তাহলে এদের ইলেকট্রনিক কনফিগারেশন দেখে কিন্তু আমরা বলতে পারবো। গ্রুপ 1 এলিমেন্টস এর ইলেকট্রনিক কনফিগারেশন আমরা দেখেছি, একটা মাঝখানে যে কোনো একটা ইনার্ট মৌল থাকবে এবং বাইরে NS1, তাই তো? প্রত্যেকটা এলিমেন্ট NS1। আর গ্রুপ 2 এর ক্ষেত্রে দেখবো আমরা এরও ইনার্ট যদি রাখি মাঝখানে, এখানে হবে NS2। এখন বলো NS1 মানে কি, এর বাইরের যে ইলেকট্রনিক কনফিগারেশন, প্রত্যেকটা এলিমেন্টের শেষ কক্ষে একটা করে ইলেকট্রন বর্তমান। এখন তাহলে একটা ইলেকট্রন যদি কোনোভাবে গ্রুপ 1 এলিমেন্টস গুলো ছাড়তে পারে, গ্রুপ 1 এলিমেন্ট যদি একটা ইলেকট্রন ছাড়তে পারে, তাহলে কি হবে, সে কার মতো কনফিগারেশন পাবে, ইনার্ট গ্যাসের মতো কনফিগারেশন পাবে। তো এই যদি ইনার্ট গ্যাসের মতন কনফিগারেশন কে না পেতে চায়, পর্যায় সারণীর প্রত্যেক মৌলই চাই যে আমার ইনার্ট গ্যাসের মতো কনফিগারেশন হোক, তাহলে আমি স্টেবল হব। তাহলে এই যদি এটা হতে চায় ইনার্ট গ্যাসের মতো কনফিগারেশন, কারণ তাহলে আমার কি করতে হবে, সহজে ইলেকট্রনটা বেরিয়ে যাবে, তাহলে আই কিন্তু কি লাগবে, কম লাগবে, আয়নাইজেশন এনার্জি একটা ইলেকট্রন মুক্ত করতে কম লাগবে, কারণ প্রসেসটা হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবেই হবে, প্রসেসটা কঠিন না অতটা, কারণ সিস্টেমও চাইছে যে এটা হোক, তাই তো? আমরা যদি একটা জিনিস চাই এবং সেটা যদি আমরা যদি ভীষণই ভাবে চাই যে আমাদের এটা হোক, এবং সেটা যদি কেউ যদি আমাদের সেই পক্ষে যায়, তাহলে ব্যাপারটা হতে আরো কি হয়, দেখা যাচ্ছে আমার একটা ড্রেস চাই ইমিডিয়েটলি, খুব ভালো, তো আমার কেউ একজন ড্রেসটা দিচ্ছে, তাহলে আমার আর বলতেই হলো না। কিন্তু কিন্তু গ্রুপ 2 ক্ষেত্রে দেখো, এর অলরেডি ইনার্ট, এখন এর থেকে একটা ইলেকট্রন মুক্ত করা মানে
ব্রেকডাউনের পরে স্টেবল ইনার্ট কনফিগারেশনটাকে ব্রেকডাউন করা হবে। NH2 মানে ফুলফিল, ইনার বলতে ইনার্ট না, ঠিক বলতে হবে ফুলফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন। প্রত্যেকটা অরবিটাল হচ্ছে ফিল্ড, NH2 মানে ফিল্ড অরবিটাল, ফিল্ড থেকে তুমি একটা ইলেকট্রন তুমি বের করবে, তাহলে কি হবে, ব্রেকডাউন অফ ফুলফিল্ড কনফিগারেশন, ব্রেকডাউন অফ fulfilled breakdown of fulfilled electronic configuration, ব্রেকডাউন অফ ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশন। এর ক্ষেত্রে কি হচ্ছে, যে ইলেকট্রনিক কনফিগারেশন ছিল ফুলফিল, সেটা হচ্ছে একটা ইলেকট্রন বের করে দিলে ব্রেকডাউন হচ্ছে, তাহলে এই প্রসেসটা হতে চায় না, তাহলে এই প্রসেসটা আমাদের হওয়াতে গেলে আই অনেক কি দিতে হবে, বেশি দিতে হবে। তাহলে গ্রুপ 1 এবং গ্রুপ 2 বিচার করলে আমাদের কি হবে, আয়নাইজেশন এনার্জি অবশ্যই গ্রুপ 1 এর কম। তাহলে গ্রুপ 1 এলিমেন্টের ক্ষেত্রে ক্ষার ধাতুদের মনে রাখবে কি, এখানে একটা ইম্পর্টেন্ট টার্ম আমরা পড়লাম যে ক্ষার ধাতুগুলোর আয়নাইজেশন এনার্জি কিন্তু প্রথম আয়নায়ন এনথালপি কিন্তু, আচ্ছা প্রথম আয়নায়ন এনথালপি আর দ্বিতীয় আয়নায়ন এনথালপি ব্যাপারটা কি একটু পরে আমরা দেখছি, তার আগে দেখে নাও। তাহলে আমরা কনক্লুশনে এলাম যে ক্ষার ধাতুগুলোর প্রথম আয়নায়ন এনথালপি বা আয়নাইজেশন এনার্জি, আয়নায়ন এনথালপি বা আয়নাইজেশন এনার্জি হচ্ছে কি, কম, খুবই কম, তাই তো। প্রথম আয়নাইজেশন এনার্জি মানে এম থেকে একটা ইলেকট্রন বের করে দিয়ে এম প্লাস করা, আর এটাকেই বলা হয় আই, এটা হচ্ছে ফার্স্ট আই। আর এই এম প্লাস যেটা হলো, এখান থেকে যদি আমি আর একটা ইলেকট্রন আবার বের করে দিই, তাহলে এর একটা ঘাটতি ছিল, আবার একটা বের করে দিয়েছি, মানে এম এর মাথায় প্লাস ডবল প্লাস, বা এম এর মাথায় +2, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে I2, এটা হচ্ছে I1, এটা হচ্ছে I2। এবার ক্ষার ধাতুগুলোর কি বলেছে, প্রথম আয়নায়ন এনথালপির মান কি, খুবই কম। কিন্তু ক্ষার ধাতুগুলোর দ্বিতীয় আয়নায়ন এনথালপির মান যদি দেখো, দ্বিতীয় ক্ষার খুবই বেশি, সেটা কেন বেশি, কারণ দেখো ক্ষার ধাতুগুলোর প্রথম আয়নায়ন এনথালপি মানে ইনার্ট গ্যাস কনফিগারেশন পেয়েছে, এখান থেকে যদি আমি আবার একটা ইলেকট্রন বের করে দিতে চাই, তাহলে এবার কি হবে, যে এর ইনার্ট কনফিগারেশনের কিন্তু ব্রেকডাউন করতে হবে, তাহলে ব্রেকডাউন অফ ইনার্ট কনফিগারেশন। তাহলে ইনার্ট কনফিগারেশনের যদি ব্রেকডাউন করা হয়, তাহলে তার ক্ষেত্রে কি হবে, আয়নাইজেশনের যে অনেক কি হবে, বেশি লাগবে। তাহলে বলতে হবে যে ক্ষার ধাতুগুলোর কি, প্রথম আয়নায়ন এনথালপির মান কিন্তু খুবই কম, কিন্তু দ্বিতীয় আয়নায়ন এনথালপির মান কিন্তু খুবই বেশি, ঠিক আছে। তাহলে এটা আমরা বুঝলাম। তো এবার আমরা নেক্সট পয়েন্টের দিকে এগোবো। দেখো নেক্সট বলছে, তাহলে আশা করি আমরা আয়নাইজেশন এনার্জির পুরো কনসেপ্টটা কিন্তু আমরা বুঝলাম, ঠিক আছে। এটাও বুঝলাম যে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি এবং সেকেন্ড আয়নাইজেশন এনার্জি বলতে আমরা কি বুঝি। এখন দেখবো আয়নের হাইড্রেশন বা হাইড্রেশন এনথালপি বা হাইড্রেট আয়নের ব্যাসার্ধ বলতে আমরা কি বুঝি। আয়নের হাইড্রেশন মানে ধরো এই যে লিথিয়াম প্লাস হচ্ছে এইসব যে আয়নগুলো, মানে গ্রুপ 1 এলিমেন্টস এর যে থেকে যে আয়ন পাবো, আমরা জানি যে লিথিয়াম সবসময় একটা ইলেকট্রন বের করে দিতে চাই, কারণ এর লিথিয়াম, নট অনলি লিথিয়াম, ক্ষার ধাতুরা একটা ইলেকট্রন ইজিলি বের করে দিতে চায়, তাহলে এরা এম প্লাস আয়ন গঠন করে, তাই না, এম প্লাস আয়ন গঠন করে, মানে জারণের স্তরে এরা +1 দেখায় নর্মালি, তাই তো। কেন দেখাচ্ছে, কারণ প্রত্যেকটা ধাতুর ইলেকট্রনিক কনফিগারেশন আমরা জেনেছি যে ইনার্ট NS1, ইনার্ট ছাড়া NS1 মানে তোমার শেষ কক্ষে একটা ইলেকট্রন থাকে, আর এরা সবসময়ই চায় যে আমার এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাক, তাহলে আমার ইনার্ট গ্যাসের মতো আমরা কনফিগারেশন পাবো। একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে একটা ইলেকট্রন ঘাটতি হওয়া মানে প্লাস, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট Li+ বলো, কিংবা দেখা যাচ্ছে সোডিয়াম প্লাস, K প্লাস, সিজিয়াম প্লাস, ঠিক আছে, রুবিডিয়াম প্লাস, এরা সব প্লাস হিসেবেই চায় আচরণ করতে, ঠিক আছে, ইউনিপজিটিভ। তো এদের আমরা ওভারঅল M+ দিয়ে ডিনোট করছি, ঠিক আছে। তো M+, হাইড্রেশন, আয়নের হাইড্রেশন করা মানে কি, এই যে M+, মানে এরা কি করছে, একটা আয়নীয় প্রকৃতির একটা আয়নস তৈরি করছে, ঠিক আছে। তো এই আয়নগুলো সাধারণত জলে দ্রাব্য, কারণ কি হয়, জলে ক্যাটায়নগুলোর হাইড্রেশন হয়, এবং জল যোজিত বা হাইড্রেটেড ক্যাটায়ন, মানে এই ক্যাটায়নে আমি কি দিয়েছি, অ্যাকুয়াস অবস্থা করেছি। অ্যাকোয়াস মানে এখানে আমি জল দিয়েছি, মেনলি এখানে কি দিয়েছি, জল। অ্যাকোয়াস বলতে জলের কথা বলা হচ্ছে, তাহলে এম অ্যাকোয়া, ঠিক আছে। আর এর মাথায় যে ইউনিপজিটিভ মানে H2O, দেখো এখানে কিছুই না, M H2 ওর সঙ্গে মিলে
একটা কমপ্লেক্স তৈরি করছে, একটা কমপ্লেক্স তৈরি করছে। ঠিক আছে, এর চার্জ প্লাস ছিল, কেন বলতো চার্জের কোনো চেঞ্জ হয়নি, কারণ H2 হচ্ছে নিউট্রাল। H2 কি নিউট্রাল, লিগ্যান্ড একটা নিউট্রাল H2, ঠিক আছে। ওই জন্য MH2 এর সঙ্গে মিলিত হয়ে MH2 একটা কমপ্লেক্স তৈরি করছে, চার্জ একই থাকছে MH2 প্লাস। তাহলে এইটাকে বলা হচ্ছে কি হাইড্রেটেড একটা আয়ন। এটা কি হাইড্রেটেড আয়ন। তাহলে আয়নের হাইড্রেশন মানে কি, আয়নকে আমরা জলে দিয়েছি, ফলে আয়নের হাইড্রেশন হয়েছে। এখন সব থেকে ভালো হাইড্রেশন কে দেবে হাইড্রেশন, তাহলে আমরা একটু আগে আকারের অর্ডার দেখেছি, সাইজ বা আকার, আকার সাইজ, সাইজ কি হয়েছে, সব থেকে সাইজ আমরা দেখেছি ওপর থেকে নিচে আসলে সাইজ ক্রমশ বাড়ে। তাহলে সব থেকে কম সাইজ কার, লিথিয়াম প্লাস, তারপরে সোডিয়াম প্লাস, তারপরে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। এই তো আকারের অর্ডার যদি এই হয়, এখন মনে রাখবে যে আকার যত কম হবে, আকার ইনভার্সলি প্রপোর্শনাল টু হাইড্রেশন মাত্রা। কেন আমি বলছি আকার ইনভার্সলি প্রপোর্শনাল টু হাইড্রেশন মাত্রা, মানে সেই আয়ন তত বেশি হাইড্রেটেড হবে, যার যার হচ্ছে আকার যত কি হবে ছোট হবে। ঠিক আছে, আকার যত ছোট হবে হাইড্রেশন মাত্রা বেশি হবে। তাহলে আকার যত কম হবে, কেন, কারণ আকার যত কম তার কার্যকারী ধনাত্মক আধান বেশি, সুতরাং বেশি সংখ্যক ওয়াটার মলিকিউলকে নিজের দিকে সে অ্যাট্রাক্ট করবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে লিথিয়ামের সব থেকে হাইড্রেশন টেন্ডেন্সি বা হাইড্রেশন এনথ্যালপি, তাহলে কার বেশি হবে সব থেকে, হাইড্রেশন এনথ্যালপি তাহলে সব থেকে বেশি হবে হাইড্রেশন এনথ্যালপি, হাইড্রেশন মাত্রা সব থেকে বেশি হবে কার, যেহেতু লিথিয়ামের আকার ছোট তাই লিথিয়ামের কম্পাউন্ড গুলোর কিন্তু হাইড্রেশন এনথালপি সব থেকে বেশি। লিথিয়াম অ্যাকোয়া প্লাস এর সব থেকে বেশি, তারপর সোডিয়াম অ্যাকোয়া প্লাস, তারপরে হচ্ছে পটাশিয়াম অ্যাকোয়া, সিমিলারলি তারপরে হচ্ছে তোমার সিজিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে সিজিয়াম, তারপরে হচ্ছে সোডিয়াম, তারপর পটাশিয়াম অ্যাকোয়া প্লাস রুবিডিয়াম অ্যাকোয়া প্লাস সবার শেষে হচ্ছে সিজিয়াম অ্যাকোয়া প্লাস। ঠিক আছে, তাহলে আকার যত কম হাইড্রেশন এনথ্যালপি বেশি। তো ওপর থেকে নিচে আসলে তাহলে কি হচ্ছে, হাইড্রেশন এনথ্যালপি ক্রমশ কমে যাচ্ছে, ওপর থেকে যত নিচে আসছি হাইড্রেশন এনথ্যালপি কত কমে যাচ্ছে। তাহলে আয়নের ব্যাসার্ধ, হাইড্রেট আয়নগুলোর ব্যাসার্ধ কি হবে, হাইড্রেট আয়নগুলোর ব্যাসার্ধ, এই যে হাইড্রেট আয়নের ব্যাসার্ধ এটাও কিন্তু ওপর থেকে নিচে আসলে কিন্তু ক্রমশ কমে যাবে। তাহলে সব থেকে বেশি কার হাইড্রেশন আয়নের ব্যাসার্ধ সব থেকে বেশি হচ্ছে 3.4, নিয়ারলি ইকুয়াল টু একটা ভ্যালু আছে, এটার আসলে কম হতে হতে আসে 2.76, তারপরে পটাশিয়ামের তোমার হচ্ছে 2.32, লাইক এর আরো কম, তারপরে এর হচ্ছে কম। ঠিক আছে, তাহলে ওপর থেকে নিচে আসলে আমরা দেখছি কি হাইড্রেশন এনথালপি কমে যাচ্ছে, এবং সেটা কেন কমছে। নেক্সট আমরা যেসব ধর্মগুলো পড়বো সেটা হচ্ছে প্রথম পড়বো জারণাবস্থা। এখন জারণাবস্থা পড়তে গেলে আমরা অলরেডি জেনেছি এর আগে যখন আমরা হাইড্রেশন পড়ছিলাম যে এদের সাধারণ ইলেকট্রনিক কনফিগারেশন ইনার্ট, তারপরে বাইরের কক্ষে একটা ইলেকট্রন থাকে NS1। তাহলে এ সবসময় চাই যে বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রন ইজিলি রিলিজ হোক, রিলিজ হলে কিসের মতো কনফিগারেশন দেবে, ইনার্ট গ্যাসদের মতো কনফিগারেশন কিন্তু শো করবে। এই ইলেকট্রন সবসময় একটা ইলেকট্রন বের করে দিতে চাই, তাহলে এম এর মাথায় একটাই প্লাস ইউনি পজিটিভ আয়ন, তাহলে জারণ অবস্থা কত দেখাবে, এরা সাধারণত +1 জারণ অবস্থা কিন্তু প্রদর্শন করে। ঠিক আছে, এবারে দেখবো, দেখো ধাতব চরিত্র। ধাতব চরিত্র মানে কি, যখন আমরা পর্যায় সারণী পড়েছিলাম তখন আমরা ধাতু বলেছিলাম কাকে, ধাতু বলতে বলেছিলাম যে বাইরের কক্ষের ইলেকট্রনটাকে সহজে যে মুক্ত করতে পারবে সে তত বেশি ভালো ধাতু। ঠিক আছে, ধাতু হচ্ছে কি সহজে কি করে, সহজে হচ্ছে ইলেকট্রন রিলিজ করে দেয়। হ্যাঁ, ধাতু হচ্ছে কি সহজে বাইরের কক্ষে ইলেকট্রন থাকলে সে তো ধাতু, গ্রুপ 1 এর প্রত্যেকটা এলিমেন্ট প্রায় ধাতুই বৈশিষ্ট্য দেখায়, কিন্তু সহজে হচ্ছে ইলেকট্রন রিলিজ করে, ধাতুর একটা বৈশিষ্ট্য, সহজে ইলেকট্রন রিলিজ করে। এটা কার বৈশিষ্ট্য, ইলেকট্রন ছেড়ে দেয় সহজে, তাহলে ইলেকট্রন যে যত বেশি ছেড়ে দেয় সে তত বেশি ভালো ধাতু। এখন গ্রুপের ওপর থেকে নিচে আসলে কি হয়, আকার বাড়ে।
তাহলে আকার যত বাড়বে সহজে সেই ইলেকট্রনটাকে নিউক্লিয়াস আকার যত বাড়ছে, ঠিক আছে, আকার যত বাড়ছে কি হবে, এই যে বাইরের কক্ষে ইলেকট্রন আছে এই ইলেকট্রনটা এই যে প্রথম 1 নাম্বার যেটা দিয়েছি যেটাকে 2 নাম্বার দিয়েছি, 1 নাম্বারের আকার ছোট, তো এর এই প্লাস চার্জ দেওয়া আছে, এটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে কি হবে, এই নিউক্লিয়াসে কার্যকরী ধনাত্মক আধান আছে, তাহলে এই ইলেকট্রন গুলোকে টানবে, তাহলে এই ইলেকট্রন যদি টানে তাহলে সহজে ইলেকট্রন এখান থেকে রিলিজ হওয়া সম্ভব না। কিন্তু যত আকার বাড়ছে দূরত্ব বৃদ্ধি পাচ্ছে, ফলে এই নিউক্লিয়াস ইলেকট্রনকে সহজে আর টানতে পারছে না, আগে যেমন স্ট্রংলি টানছিল, আকার ছোট ছিল, টানতে পারছে না, তাহলে এখান থেকে ইলেকট্রন বের করা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তাহলে কি হবে, যত উপর থেকে নিচে আসবে তত আকার বাড়বে, এবং উপর থেকে নিচে আসলে যদি আকার বাড়ে তাহলে ওখান থেকে ইলেকট্রন রিলিজ করা সহজ হয়ে যাবে। তাহলে ধাতব চরিত্র কি হবে, ধাতব চরিত্র, চরিত্র মেটালিক ক্যারেক্টার ডাউন দা গ্রুপ, উপর থেকে নিচে, উপর থেকে নিচে কি হবে, বাড়বে। ধাতব চরিত্র কি হবে, উপর থেকে নিচে বাড়বে। তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ধাতব চরিত্র সব থেকে সিজিয়ামের বেশি, কিন্তু এটা হচ্ছে অর্ডার অফ ধাতব চরিত্র, মানে উপর থেকে নিচে আসলে ক্রমশ ধাতব চরিত্র কি হবে, বেড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। আর ধাতব চরিত্র কারা দেখায়, যাদের বাইরের কক্ষে মেনলি লুজলি বাউন্ড ইলেকট্রন আছে, সহজে ইলেকট্রনটাকে ছেড়ে দিতে পারবে। এবার আমরা দেখবো তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা আমরা দেখো, এটাও আমরা পর্যায় সারণীর সময় পড়েছি। তড়িৎ ঋণাত্মকতা মানে সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রনকে নিজের দিকে টানার ক্ষমতা। সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড়কে, একটা বন্ধনে দুটো ইলেকট্রন থাকে, তাহলে ইলেকট্রন জোড়কে যে যত নিজের দিকে টানতে পারে সে তত বেশি তড়িৎ ঋণাত্মক আমরা বলি। সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানার ক্ষমতা, নিজের দিকে টানার ক্ষমতাকে আমরা কি বলবো, নিজের দিকে টানার ক্ষমতাকে আমরা বলবো তড়িৎ ঋণাত্মকতা। তাহলে এই তড়িৎ ঋণাত্মকতা পর্যায় সারণীতে কি হয় আমরা দেখেছি, বাম থেকে ডান দিকে আকার কি হয়, আকার ক্রমশ কমে যায়, আকার কমে গেলে আমরা জানি কি হয়, ইলেকট্রন গুলোকে নিউক্লিয়াস নিজের দিকে টেনে নেয়, ফলে বাম থেকে ডান দিকে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, এবং উপর থেকে নিচে কি হয়, ইলেকট্রোনেগেটিভিটি ক্রমশ কমে যায়। তাহলে গ্রুপ থেকে ও যদি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এই অর্ডার যদি ফলো করো, তাহলে উপর থেকে নিচে আসলে কি হবে, লিথিয়াম, সোডিয়াম ডাউন দ্য গ্রুপ, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, তো উপর থেকে নিচে আসলে ক্রমশ ইলেকট্রোনেগেটিভিটি ক্রমশ, তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ কি হয়, তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ কমে যায়। তাহলে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক হচ্ছে আমাদের লিথিয়াম। ঠিক আছে, তো আমরা ব্যাপারটা কিন্তু বুঝে নিলাম। এরপরে দেখবো আমরা নতুন ধর্ম, সেটা হচ্ছে কি পরিবাহিতা। পরিবাহিতা মানে কি, পরিবাহিতা মানে দেখো বাইরের কক্ষে যে একটা আলগাভাবে আবদ্ধ যদি কারোর কোনো ধাতুর ইলেকট্রন থাকে কোনো মৌলের, তাহলে সেই ইলেকট্রন ওই যে মৌলের ধাতব কাঠামো ওর মধ্যে কিছুটা স্বাধীনভাবে বিচরণ করতে সক্ষম হয়। ঠিক আছে, ওই যে মুক্ত একটা ইলেকট্রন যদি থাকে তাহলে সেই কিন্তু এর ওই ধাতুটার তাপ ও তড়িৎ পরিবাহিতার জন্য দায়ী হবে। তাপ ও তড়িৎ পরিবাহিতার জন্য দায়ী হবে। ঠিক আছে, তাপ ও তড়িৎ পরিবাহিতার জন্য দায়ী হবে। কে তাপ ও তড়িৎ পরিবাহিতার জন্য দায়ী হবে, তাহলে বললাম যে কোনো মৌলের বাইরের কক্ষে যদি একটা লুজলি বাউন্ড ইলেকট্রন থাকে। এখন আমরা ক্ষার ধাতুগুলো দেখেছি প্রত্যেকটারই ওই ইলেকট্রনিক কনফিগারেশন কি, ইনার্ট, আর বাইরের কক্ষে হচ্ছে NS1 মানে প্রত্যেকটারই একটা করে লুজলি বাউন্ড ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটা পুরো মেটালিক যে কাঠামো, ধাতুটার কাঠামোর মধ্যে বিচরণ করে, এর জন্য কিন্তু তাপ ও তড়িতের এরা সুপরিবাহী হয়। তাহলে গ্রুপ 1 এলিমেন্টস কি, তাপ ও তড়িতের সুপরিবাহী। ঠিক আছে, তাপ ও তড়িতের সুপরিবাহী, পরিবহন করে এরা তাপ ও তড়িৎ। ঠিক আছে, এবারে দেখবো গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ও নমনীয়তা। তো গলনাঙ্ক কি হয়, দেখো গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, নমনীয়তা, ক্ষার ধাতুগুলো সাধারণত এদের নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হয়। ঠিক আছে, এদের এমনকি ছুরি দিয়ে এদের কাটা যায়। ঠিক আছে, আর গ্রুপের ওপর থেকে নিচে কি হবে, গলনাঙ্ক ডাউন দা গ্রুপ, ডাউন, আচ্ছা লিখেছি,
ডাউন দ্য গ্রুপ কি হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে, কমে যাবে ক্রমশ। ঠিক আছে, ডাউন দ্য গ্রুপ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে এবং নমনীয়তা, ডাউন দ্য গ্রুপ কি হবে, নমনীয়তা কিন্তু বাড়বে ডাউন দ্য গ্রুপ। ঠিক আছে, তো কেন এমন হয়, কারণ হচ্ছে এদের যোজ্যতা কক্ষে একটা ইলেকট্রন আছে। ঠিক আছে, এই জন্য এদের গ্লাস চালকে যে শক্তি পরমাণুগুলোকে আবদ্ধ রাখে তার পরিমাণ একদমই কম। ঠিক আছে, ওপর থেকে নিচে কি হয়, পরমাণুর আকার ক্রমশ বাড়ে। এর ফলে এদের হচ্ছে কোহেসিভ এনার্জি বা সংশক্তি প্রবণ একটা যে শক্তি, সেই শক্তিটা ক্রমশ হ্রাস পায়। ওই জন্য এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হয়, ডাউন দ্য গ্রুপ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে এবং নমনীয়তা বাড়ে। আচ্ছা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গঠিত বন্ধনের প্রকৃতি। এরা কেমন বন্ধন গঠন করে, এরা কিন্তু আয়নীয় যৌগ গঠন করে। কারণ কি, এরা ইজিলি আয়নে পরিণত হয়। আমরা যখন আয়নাইজেশন এনার্জি পড়েছি আমরা তখন দেখেছি এম সহজে কি চায়, এম প্লাস হতে এরা সহজেই, কারণ একটা এম প্লাস যদি হয় এরা কি হবে, ইনার্ট কনফিগারেশন পাবে, ইনার্ট গ্যাস কনফিগারেশন পাবে। এখন প্রত্যেকটা মৌলই চায় যেটা হচ্ছে স্টেবল কনফিগারেশন, স্টেবল কনফিগারেশন। তো এরা হচ্ছে সহজেই আয়ন গঠন করে। ঠিক আছে, ওই জন্য এরা কি করে, আয়নীয় যৌগ গঠন করে। এরা সবাই কি করে, আয়নীয় যৌগ গঠন করে। এরা আয়নীয় যৌগ গঠন করে। আবার ওপর থেকে নিচ বরাবর গেলে এদের কি হয়, আয়নীয় চরিত্র কি হবে, ওপর থেকে নিচ বরাবর যদি তুমি আসো তাহলে কি হবে, আয়নীয় এনথালপি ক্রমশ হ্রাস পাবে। উপর থেকে নিচে ভালো করে বুঝবে, উপর থেকে নিচে যখন আমরা আসি, আয়নাইজেশন এনার্জি আমরা কি দেখেছি, একটু আগে আমরা অর্ডার দেখেছি, আয়নাইজেশন এনার্জি ওপর থেকে নিচে গেলে সাইজ বাড়ে, ফলে নিউক্লিয়াস বাইরের পক্ষে ইলেকট্রন গুলোকে সহজে টানতে পারে না। ফলে কি হয়, সহজে যদি টানতে না পারে তাহলে সব ইলেকট্রন ছেড়ে দিতে সুবিধা হয়, তাহলে আই ক্রমশ কমে, আই ক্রমশ কমে। তাহলে উপর থেকে নিচে আসি, আয়নাইজেশন এনার্জি ক্রমশ আরো কমে যাচ্ছে, ফলে আয়নীয় যৌগ গঠনের প্রবণতা কি হবে, আরো বেড়ে যাবে। আয়নাইজেশন এনার্জি কমে যাচ্ছে মানে বাইরে থেকে আমাদের কম শক্তি দিতে হচ্ছে, তাহলে আয়নীয় যৌগ গঠনের প্রবণতা আরো বেড়ে যাবে। আয়নীয় যৌগ গঠনের প্রবণতা আরো বেড়ে যাবে, প্রবণতা আরো বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে আশা করি আমরা ব্যাপারটা বুঝেছি। এখন ক্ষার ধাতুগুলোর ঘনত্ব সাধারণত কম হয় এবং ওপর থেকে নিচে আসলে ঘনত্ব ক্রমশ বাড়ে। তাহলে ডাউন দ্য গ্রুপ ওপর থেকে নিচে আসলে কি হয়, ঘনত্ব ক্রমশ, কি বললাম, ঘনত্ব ক্রমশ বৃদ্ধি পায়। ঠিক আছে, তো এবার আমরা দেখবো যে শিখার বর্ণ, ক্ষার ধাতুগুলো কেমন বর্ণ গঠন করে। ঠিক আছে, দেখো এই যে ক্ষার ধাতুগুলো, লিথিয়ামের কালার হচ্ছে গাঢ় লাল, সোডিয়ামের কালার হচ্ছে সোনালী হলুদ, পটাশিয়ামের কালার হচ্ছে বেগুনি, রুবিনিয়ামের কালার হচ্ছে বেগুনি লাল, আর সিজিয়ামের কালার হচ্ছে নীল। তাহলে কি হচ্ছে, ক্ষার ধাতুগুলো শিখায় দেখো কালার উৎপন্ন করছে। তো এটা কেন হচ্ছে, সব ধাতুর কিন্তু এটা হয় না। ঠিক আছে, ক্ষার ধাতুগুলোর ক্ষেত্রে দেখো এদের ওই ইলেকট্রনিক কনফিগারেশন এদের কেমন, বারবারই আমরা পড়ছি যে এদের ইলেকট্রনিক কনফিগারেশন, ইনার্ট গ্যাস কনফিগারেশন, আর এনএস লাস্টের কক্ষে একটা করে মুক্তভাবে আবদ্ধ ইলেকট্রন আছে। তো আমি যখন শিখাই মানে এদের যখন হিট করছি, এদের যখন আমি হিট করছি, এদের আমি হিট করছি, তাপ দিচ্ছি এদের ওখানে, তো হিট করলে কি হবে, ওই শিখা থেকে এরা কি করবে, এদের আচ্ছা এদের তাহলে কি হচ্ছে মেনলি, এই আয়োনাইজেশন এনার্জি এদের কি কি বৈশিষ্ট্য পড়েছি, এদের আয়োনাইজেশন এনার্জি কম আমরা দেখেছি। ঠিক আছে, ক্ষার ধাতুগুলো না আয়োনাইজেশন এনার্জি কম, মানে সহজে ইলেকট্রন বের হয়। তাহলে একটু হিট করলে এদের ইলেকট্রন বেরোচ্ছে, তাহলে এদের যে নিম্নতর শক্তি স্তরে দেখাচ্ছি একটা ইলেকট্রন আছে, যে আমি হিট করছি এই ইলেকট্রনটা সোজা উত্তেজিত হচ্ছে এবং এই ইলেকট্রনটা উচ্চ শক্তি স্তরে চলে যাচ্ছে। এবং এই উত্তেজিত ইলেকট্রন যখন উপরের শক্তি স্তরে চলে যাচ্ছে, তখন ইলেকট্রনগুলি যখন আবার উপরের স্তর থেকে নিচের স্তরে যখন ফিরবে, তখন কি হয়, তখন যে পরিমাণ শক্তি শোষণ করে এ যখন এই উপরের স্তরে নিচ থেকে উপরে গিয়েছিল, কিছুটা পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করে তারপরে গিয়েছিল, শক্তি কিছুটা শোষণ করে গিয়েছিল, আবার যে যখন ওপর থেকে নিচে আসবে তখন কি করবে, ওই শোষিত শক্তি দৃশ্যমান অঞ্চলে
ঠিক আছে, দৃশ্যমান অঞ্চলের বিভিন্ন কম্পাঙ্ক বিশিষ্ট আলোক তরঙ্গ কি করে, বিকিরিত করে। এর ফলে যখন আর কি দেখো আমি এই শিখায় তাপ দিচ্ছি, ফলে এর যে বাইরের কক্ষে ইলেকট্রনটা ছিল নিম্ন শক্তি স্তরে, সেই ইলেকট্রনটা উত্তেজিত হয়ে উচ্চ শক্তি স্তরে চলে যাচ্ছে। আবার ওই ইলেকট্রনটা যখন উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে ব্যাক করছে, তখন কি করছে, ও কিছুটা ওই যে শক্তি শোষণ করেছিল, ওই শক্তির বিনিময়ে দৃশ্যমান অঞ্চলে বিভিন্ন কম্পাঙ্ক বিশিষ্ট আলোক তরঙ্গ নিঃসরণ করে। এবং বিভিন্ন যে ওই তরঙ্গ রূপে আলোক তরঙ্গ রূপে বিকিরিত হচ্ছে, ওই আলোক তরঙ্গগুলোর জন্য, ঠিক আছে, ওই যে দৃশ্যমান অঞ্চলে বিভিন্ন কম্পাঙ্ক বিশিষ্ট আলোক তরঙ্গ, দৃশ্যমান অঞ্চলে কি করছে, বিভিন্ন কম্পাঙ্ক বিশিষ্ট আলোক তরঙ্গ, বিভিন্ন কম্পাঙ্ক বিশিষ্ট আলোক তরঙ্গ রূপে বিকিরিত হচ্ছে, বিকিরিত হয়। এই বিকিরিত হয় বলে এরা কি করে, শিখায় বর্ণ উৎপন্ন করে। তাহলে কি হচ্ছে, শিখা থেকে এরা কিছুটা এনার্জি গ্রহণ করে নিচ শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যাচ্ছে, তখন ওই উপরের চেয়ে উত্তেজিত অবস্থায় উচ্চতর শক্তি স্তর থেকে আবার যখন নিম্নতর শক্তি স্তরে ব্যাক করছে, তখন দৃশ্যমান অঞ্চলে বিভিন্ন কম্পাঙ্ক বিশিষ্ট কি করছে, তরঙ্গ রূপে এরা বিকিরিত হচ্ছে। এর ফলে এরা কি তৈরি করছে, কালার কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট তৈরি করছে। ওই জন্য কিন্তু ক্ষার ধাতুগুলো, এই যে কোয়েশ্চেনটা, যে ক্ষার ধাতুগুলো কেন শিখায় বর্ণ প্রদর্শন করে, তার কারণ হচ্ছে কিন্তু এটা। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো ক্ষার ধাতুগুলোর রাসায়নিক ধর্মগুলো আমরা একটু দেখবো, যে ক্ষার ধাতু কেমন রাসায়নিক ধর্ম দেখায়। দেখো MO2 সঙ্গে বিক্রিয়া করে MO2 একটা অক্সাইড তৈরি করছে। আবার এই MO2 অক্সাইডটা জলের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোক্সাইড উৎপন্ন করছে MOH, এবং সেটা কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়ায় ধাতব কার্বনেট তৈরি করছে। M মানে ধাতু, CO3 কার্বনেট, তাহলে ধাতব কার্বনেট তৈরি করছে। ঠিক আছে, দেখো বায়ুর সংস্পর্শে ক্ষার ধাতুগুলোকে রক্ষা করতে এরা বলেছি, কেন বায়ুর সংস্পর্শ থেকে এদের রক্ষা করতে হয়, কারণ এরা অতিরিক্ত সক্রিয়, এরা সহজেই কি করে, এরা সহজেই বিক্রিয়া করে যায়। ওই যে বাইরের কক্ষে লুজলি বাউন্ড ইলেকট্রনটা আছে, ও সহজেই স্টেবল হতে কার্বনেট, নাইট্রেট, যে কোনো মৌলের সঙ্গে সহজেও রিয়াক্ট করে যায়। ঠিক আছে, হ্যালাইট। তো এই জন্য হচ্ছে এরা এদের সবসময় নিষ্ক্রিয় তরলে, যেমন ইথার, পেট্রোলিয়াম কিংবা কেরোসিনে এদের ডুবিয়ে বা দ্রবীভূত করে রাখা হয়। ঠিক আছে, তো আমরা ক্ষার ধাতুগুলোর কিছু রাসায়নিক ধর্ম পড়লাম। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব, নাহলে যদি আমরা কমপ্লিট করতে চাই পুরো থিওরিটা S1 ব্লকে, তাহলে ভিডিওটা একটু বড় হয়ে যাবে। তো তোমরা ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখবে, এবং ভিডিওটা ভালো লাগলে তোমরা শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।